এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রাত প্রায় 1:05। গাড়ির মধ্যে রয়েছে পিনপতন নীরবতা। রাত গভীর হওয়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে, সাথে বাড়ছে নিস্তব্ধতা। সেই ঠান্ডা আর নিস্তব্ধ পরিবেশের বুক চিরে গতি নিয়ে এগিয়ে যাচ্ছে ফরহাদের গাড়ি। আসিলের চোখে ঘুমের রেশ নেমে এসেছে। সিটে হালান দিয়ে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে, আবার মাঝে মধ্যে চোখ বন্ধ করে আবার খুলেও ফেলছে। আর ফরহাদ সামনে থেকে চোখ সরিয়ে মাঝে মাঝে কোনা চোখে তার অ্যাঞ্জেলকে দেখে চলেছে। হঠাৎ গাড়ি ব্রেক করতে আসিল কেঁপে উঠে আশেপাশে তাকিয়ে দেখলো অচেনা জায়গা। মুহূর্তের পাশে দরজা খুলে গেল। ফরহাদ দাঁড়িয়ে আছে। আসিল জিজ্ঞেস করে, আমরা এখানে কেন? জায়গাটা তো চিনলাম না। ফরহাদ উত্তর দেয় না। আসিলের হাত ধরে আসিলও নীরব হয়ে হেঁটে চলেছে। ফরহাদের কাছ থেকে উত্তরের অপেক্ষা করা বৃথা। হাঁটতে হাঁটতে আসিল দেখলো নদী, এক বিশাল নদী, জন কোলাহল মুক্ত ঢেউয়ের আওয়াজ, শীতল হাওয়া, আকাশ জুড়ে তারা, আর রয়েছে গোলাকার চাঁদ। এ যেন এক স্বপ্নের দেশ। আসিল মুগ্ধ হয়ে চারিদিকে তাকাচ্ছে। নদীর স্রোত, চাঁদের আলো পানিতে পড়াতে পানি চকচক করছে। ফরহাদ আসিলের দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। মেয়েটা তার অভ্যাস, তার আসক্তি, তার অস্তিত্ব, আর তার সবকিছু যেন এই রমণীতে আবদ্ধ। চাঁদের আলো আসিলের শুভ্র রাঙা চেহারার উপর এসে পড়েছে, তাতে যেন মেয়েটাকে আরো বেশি মনোরমী লাগছে। ফরহাদ পারছে না নিজেকে আটকাতে, কিন্তু সে চাইছে নিজেকে সামলাতে। আসিল ফরহাদের দিকে তাকালো। লোকটা তার দিকে তাকিয়ে আছে। চোখে রয়েছে হাজারো কথা, কিন্তু তা আসিল বুঝতে অক্ষম। ফরহাদ আসিলের কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে। আসিলের হাত ফরহাদের বুকের ঠেকে এক হাত দিয়ে কোমর জড়িয়ে অন্য হাত দিয়ে আসিলের মুখের উপর রেখে গালে ঠোঁটে স্লাইড করতে থাকে। ঠান্ডা হাওয়ার সাথে ফরহাদের এরকম স্পর্শে কেঁপে উঠেছে আসিল। ফরহাদ মাথা নুইয়ে আসিলের গাল ধরে নিজের বুকের দিকে টেনে নিয়ে আসিল নরম ছোট আঁকড়ে ধরে। আসিলের চোখ খেছে বন্ধ করে ফরহাদের জামা খামচে ধরে। খুবই ধীরালয়ে কিস করছে ফরহাদ। মাঝে মাঝে দাঁতও বসিয়ে দিচ্ছে আসিল। রেসপন্স দেওয়ার চেষ্টা করে সফল হচ্ছে না। ফরহাদের কিস এবার অধীর হয়ে গেছে। চাইছে আসিলকে একেবারে নিজের করে পেতে। তার উপর মেয়েটা নিজের এক হাত ফরহাদের ঘাড়ে রেখেছে, একদম ফরহাদের স্পর্শকাতর জায়গায়। ফরহাদ অনেক কষ্টে নিজেকে সামলে আসিলকে ছাড়ে। দেখে মেয়েটা কাঁপছে, হয়তো ঠান্ডার ফলে। ফরহাদ নিজের ব্লেজার খুলে আসিলের দিকে দুই কাঁধের উপর চাপিয়ে দেয়। আসিল মাথা নুইয়ে নেয়। কিস করার ফলে আসিলের লিপস্টিক ঠোঁটের আশেপাশে ছড়িয়ে পড়ে। ফরহাদ তা মুছে দিতে দিতে বলে, এরকম অসময়ে যখন আমি তোমায় কিস করে বসবো তখন নিজের হাত আমার ঘাড়ে রাখবে না, ওকে? আসিল মাথা নাড়ায়, মানে সে রাখবে না। ফরহাদ আসিলের হাত ধরে সামনে হাঁটতে শুরু করে। নদীর তীর ঘেঁষে হেঁটে চলেছে দুজন নরনারী। ঠান্ডা হাওয়ায় ফরহাদের সিল্কি চুল উড়িয়ে কপালে ফেলছে। দুজন হাঁটছে নীরবভাবে, কথা নেই কারো মুখে। প্রায় অনেকক্ষণ পর আসিল নীরবতা কাটিয়ে বলল, মন খারাপ ফারিয়ার জন্য। ফরহাদ তাকালো আসিলের দিকে, মাথা নাড়িয়ে না বোঝালো। আসিল উত্তর পেয়ে আবার সামনে তাকালো। আসিলের মনে প্রশ্ন জাগলো, ফারিয়ার এই খুশির দিনে তার মা বাবার দেখা মিলল না। আসিল ভেবেছিল কমপক্ষে এই দিনগুলোতে তার শ্বশুর শাশুড়ির দেখা পাবে। আসিল, তোমার অদ্ভুত লাগছে না? ফারিয়ার এই রকম সুন্দর মুহূর্তেও আমার মা বাবার দেখা মিলল না, অবাক হচ্ছ না তুমি? বিস্ফোরিত চোখে আসিল তাকালো ফরহাদের দিকে। লোকটা কি জাদু জানে নাকি মন পড়তে পারে? সেও তো এটাই ভাবছিল। আসিল অত্যাধিক কৌতূহল নিয়ে কিছু বলার আগে ফরহাদ ভরাট কঞ্চে বলল, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক তো? আসিল ফ্রিকুচকে অত্যন্ত ভাবনায় জড়িত কঞ্চে বলল, ঠিক। আসিল তো কিছু বুঝতেই পারছে না লোকটাকে বলতে কি চাইছে, নাকি সব তাকে কনফিউজ করার জন্য বলছে। তার ছোট্ট মাথাতে সব গুলিয়ে যাচ্ছে। কিছুই তো তার বুঝ সীমানা অতিক্রম করতে পারছে না। দুজনেই হেঁটে যাচ্ছে
এই পরিবেশও তাদের পেয়ে মেতে উঠেছে। আর আসিল এখনো ফারাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ চুপ থাকার পর ফারাদ আবার বলল, একটা গল্প শুনবে? গল্প? কার? শোনার পর হয়তো বুঝতে পারবে কার, আবার হয়তো নাও বুঝতে পারো। রিয়েল স্টোরি? হয়তো বা। শুনবে? আসিল পরপর অনেকবার উপর নিচ মাথার হ্যাঁ সে শুনবে। ফারাদ আসিলের হাত আরো শক্ত করে ধরে। রাত গভীর হচ্ছে, সাথে বেগ বাড়ছে ঠান্ডা হাওয়ার। ফারাদ বলতে শুরু করে, একটা সুখী পরিবার যেখানে ছিল না কোনো রকম চিন্তা, দুঃখ, কষ্ট। একটা সুখী দম্পতি, তাদের একটা ছেলে আর একটা মেয়ে। ফারাদ আর কিছু বলার আগে আসিল বলল, পুরো আপনার আর আমার মতো, তাই না? হুম। ও সরি, প্লিজ কন্টিনিউ। তাদের দিন ভালোই কাটছিল, দাম্পত্য জীবন আর সাথে তাদের ছেলে মেয়ে নিয়ে সময় কাটছিল বেশ। কিন্তু ওই যে বলে ভালো সময় বেশি দিন স্থায়ী হয় না, সেই দম্পতিদেরও হলো না। কারণ একদিন তাদের জীবনে এলো দুই প্রতারক বেঈমান। একজন সেই লোকের বন্ধু রূপ নেয়, তো আরেকজন বিজনেস পার্টনারের। লোকটা সেই দুই ব্যক্তিকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। জীবনে চলার পথে তাদের এই সম্পর্ক অটুট থাকুক সেই প্রার্থনা করত সবসময়। কিন্তু তা আর হলো কই? একদিন সেই দুই প্রতারক চক্রান্ত করে সেই ব্যক্তির গাড়িতে বোমা ফিট করে। আর তারপর শেষ, সব শেষ। ভেঙে গেল সেই সুখী পরিবার। যেখানে দুঃখের ছায়াও ছিল না, সেখানে মেনে পড়ল কষ্টের অন্ধকার। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারল না সেই মায়ায় জড়ানো মহিলা। তাই সেও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল না ফেরার দেশে। কিন্তু পিছনে রয়ে গেল তাদের ছেলে মেয়ে। তারাও যে একদম একা হয়ে গেল, অনাথ, যাদের না আছে বাবা, না আছে মা। এইটুকু বলেই ফারহাদ আসিলের দিকে তাকালো। দেখে মেয়েটার চোখ ভর্তি পানি, আর একটু হলেই খসে পড়বে চোখ হতে। আসিল গল্পটা শুনে তার আর আয়ানের কথা মনে পড়ে। তারও বাবা মাহারা অধিক। গল্পের ছেলে মেয়েদের কষ্ট সে অনুভব করতে পারছে। ফারহাদ আসিলের চোখে জল দেখে হালকা তাচ্ছিলতার সাথে হাসে, কিন্তু ওই যে মেয়েটার চোখে পানি তাকে ছাড়খাড় করে দিচ্ছে। আসিল ফারহাদের দিকে তাকিয়ে ধরা গলায় বলল, তারপর? ফারহাদ আসিলের চোখের পানি মুছে দিয়ে আবারও বলতে শুরু করলো, তারপর সেই ছেলে মেয়ে দুটিকে মানুষ করে তাদের নানা নানি আদর ভালোবাসায় ভরিয়ে দেয় তারা সেই ছেলে মেয়েদের। মেয়েটা ধীরে ধীরে সব ভুলে তার বড় দাদাকে আগলে ধরে জীবন কাটাতে থাকে। কারণ তার বাবা মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র 9 বছর ছিল, আর ছেলেটার বয়স ছিল 18। কিন্তু সে তো এত তাড়াতাড়ি কিছুই ভুলে উঠতে পারছিল না। তার রক্তে বয়ে চলেছিল প্রতিশোধের আগুন। বাবার সেই পোড়া লাশ তার স্বপ্নে এসে বারবার তাকে মনে করাতো তার লক্ষ্য কী। ছেলেটিও ধীরে ধীরে বড় হতে লাগলো, তৈরি করলো নিজের এক মাফিয়া গ্যাং, আর সে হলো সেই দলের লিডার। তারপর শুরু হলো সেই প্রতারক দুটোকে খোঁজার পালা। কিন্তু ভাগ্যের কি খেলা, কারণ সেই বিজনেস পার্টনার ওরফে বেঈমান তার বাবার সমস্ত শেয়ার নিয়ে পালিয়েছে। সাথে নাকি সে হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড ড্রাগ ডিলার। কিছু বছরের মধ্যেই সে নিজের বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছে। আর একজন সে কোথায়, যে বন্ধুর রূপে প্রতারক ছিল? আসিলের কথায় ফারহাদ হালকা হাসল। আসিল এতক্ষণে ধরে রাখা হাত ছেড়ে দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে নদীর সোজাসুজি মুখ করে দাঁড়ালো আর চোখ রাখলো দূর আকাশে। নদীর অশান্ত স্রোত তার বুকের ভেতরে অশান্ত, তার কাছে কিছুই না। ফারহাদ এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, সেই প্রতারক এক গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। কিন্তু কি জানো অ্যাঞ্জেল, একদিন ছেলেটার জীবনে মোড় ঘুরে যায় যখন সে একটা শুভ্র পরীকে দেখে। তাকে দেখার পর তার হৃদয়ে এক মুহূর্তের জন্য থেমে যায়। যেই সুখ পাখি অনেক বছর আগে উড়াল দিয়েছিল, তারাই আবার এসে হানা দেয় সেই ছেলেটির নিথর হৃদয়ে। সে ভাবে তার এই অনিশ্চিত জীবনের জন্য সৃষ্টিকর্তাই স্বয়ং এই মেয়েটাকে পাঠিয়েছে, যে তার আর শুধুই তার। আসিল ফারহাদের কথা শুনে এক চিলতে হাসি দিয়ে ফারহাদের হাতের মধ্যে হাত গলিয়ে তার বাহুতে মাথা ঠেকায়। দূর আকাশের দিকে তাকিয়ে বলে, মানে মানে লাভ এট ফার্স্ট সাইট? মানে লাভ এট ফার্স্ট সাইট? সেটা জানি না, কিন্তু কি? কিন্তু ছেলেটা একদিন জানতে পারে তার বাবার সেই বন্ধুরূপী প্রতারকের মেয়ে, সেই মেয়েটি যার উপর সে নিজের হৃদয় হারা হয়েছিল, যেই মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়েছিল, সেই মেয়েটাই ওই প্রতারকের মেয়ে।
এটা জানার পর ছেলেটার কি অবস্থা হয়েছিল ভাবতে পারছো অ্যাঞ্জেল? হয়তো মেয়েটার প্রতি ছেলেটার আর কোনো অনুভূতি কাজ করবে না, কোনোদিন ভালোই বাসতে পারবে না মেয়েটাকে। কিন্তু ফরহাদ এখানে মেয়ের দোষ কোথায়? সে তো কিছুই জানে না এসবের। আসিলের কথায় ফারাদ তার দিকে তাকায়। আচ্ছা, সত্যি কি আসিলের প্রতি তার কোনো অনুভূতি কাজ করে না? ফারাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, হয়তো সে কিছুই জানে না, কিন্তু মেয়ের সত্যি জানার পর ছেলের মধ্যে তৈরি হয় প্রতিশোধের নেশা। বাবার পাপের ফল মেয়ে পাবে, এটাই তার লক্ষ্য হয়ে ওঠে। মেয়েটাকে বিয়ে করে কষ্ট দেয়, কিন্তু কোথাও না কোথাও সেই ছেলেটারও হৃদয় ছারখার হতে থাকে মেয়েটির চোখের জলে। মেয়েটার অস্থিরতায় ছেলেটাও অস্থির হয়ে ওঠে। মেয়েটার কষ্টে ছেলেটি মরিয়া হয়ে যায়। ছেলেটা বুঝতে পারে না এটা তার সাথে কি হচ্ছে। সে তো মেয়েটাকে বিয়ে করেছিল কষ্ট দেওয়ার জন্য, তাহলে এই অনুভূতি কিসের? আচ্ছা, অ্যাঞ্জেল যদি মেয়েটা কোনোদিন জানতে পারে যে ছেলেটি তাকে আগে পছন্দ করলেও তার বাবার নাম শুনে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে, তখন মেয়েটা কি করবে? জানি না, হয়তো মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যাবে বা ছেলেকে ক্ষমা করে তার সাথে নিজের জীবন কাটাতে পারে। আমার মতে প্রতিশোধ নামক শব্দের সাথে শুরু হওয়া সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আর হয়তো বা আছে, কিন্তু সবশেষে মেয়েটা কষ্ট পাবে, ভীষণ রকম কষ্ট, যা হয়তো বলে বোঝানো সম্ভব হবে না। আসিলের কথায় ফারহাদ মন দিয়ে শোনে। কেন জানে তার মনের মধ্যে এক অজানা অস্বস্তির আবির্ভাব হয়েছে। বুকের মধ্যে ধুকপুকানি সৃষ্টি হয়েছে। না, সেই মেয়েটাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবে না। তার আসক্তি, তার অস্তিত্ব এই মেয়েটাই। ফারহাদ হঠাৎ আসিলকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে আসিল কোথাও পালিয়ে যাবে। আসিল কিছুটা ভরকে যায়। সেও ফারহাদের প্রশস্ত বুকে বিড়াল ছানার মতো চুপটি করে পড়ে থাকে। ফারহাদ চোখ বন্ধ করে অনেকটা ঝুঁকে নিজের কপাল রাখে আসিলের কাঁধে। ইস, সময় যদি এখানে থেমে যেত। এই কেমন মায়া জালে আটকা পড়েছে ফারহাদ, যা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। এই সময় এইভাবে তারা কিছুক্ষণ কাটিয়ে দেয়। তৎপর ফারহাদ মাথা তুলে আসিলের দিকে দুই গাল ধরে আসিলের কপালে পরম আদরের ঠোঁট ছোঁয়ায়। তাদের মধ্যে মুহূর্তের সাক্ষী হয়ে থাক আজকের এই রাত। নদীর স্রোত, ওই গোলাকার চাঁদ, আকাশের তারারা। সিটে মাথা এলিয়ে বসে আছে আসিল। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, ফারহাদ যে গল্প বলল তা কি সত্যি নাকি কল্পনা? আসিল আর থাকতে না পেরে বলল, আপনার বলা গল্প কি সত্য? ফারহাদ ড্রাইভ করতে করতে আসিলের দিকে তাকালো, ফিচেল হাসি দিয়ে মনে মনে বলল, গল্পটা সত্য না হলেও পারতো হয়তো। ফারহাদের এই উত্তর আসিল বোঝে না। ফারহাদের অনেক রকম কথা আসিল বোঝে না। আসিল আবারও জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। ছোটবেলার মতো তার আজ আবারও মনে হচ্ছে চাঁদ যেন তাদের সাথে, তাদের অনুসরণ করে তাদের সাথেই যাচ্ছে। সকালের আলো আয়েশার মুখের উপর পড়তে মিটমিট করে চোখ খুলে নিজের দিকে তাকাতে লজ্জা লাল হয়ে যায়। গায়ে চাদর জড়িয়ে কোন রকম উঠে বসে। এদিক সেদিক তাকে দেখলো, আর কোথাও নেই। আয়েশার চোখ গেল সামনের দিকে। কাচের দেয়ালের থেকে সমুদ্র দেখা যাচ্ছে, নীল আকাশ আর মানুষের আনাগোনা। আয়েশা এক নজর তাকিয়ে আছে। গুড মর্নিং। আয়েশা আওয়াজ পেয়ে পিছনের দিকে দেখলো লোকটা কফি হাতে দাঁড়িয়ে আছে, পরনে টি শার্ট আর ট্রাউজার। গোসল করার জন্য লোকটাকে বেশ স্নিগ্ধ আর সুদর্শন লাগছে। আয়ান দেখার সাথে সাথে আয়েশা মাথা নিচু করে নিল। ইস, এই লজ্জা রাখবে কোথায়? ঘুম পরের ঘুম ভাঙলো তাহলে? আয়েশা চোখ তুলে ঘড়ির দিকে তাকাতে মাথায় বাজ পড়ল। 10:15। ছিছি, কি বাজে বিষয়। আয়েশা ঠোঁট উল্টে পড়ল। আপনি আমায় ডাকেননি কেন? আয়ান আয়েশার পাশে বসে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে আয়েশার গালে স্লাইড করতে করতে বলে, কাল অনেক রাতে তোমায় ঘুমাতে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঘুম ভাঙাই কি করে? আয়েশার মনে হচ্ছে এক্ষুনি মাটি ফাঁকা হয়ে যাক আর সে তারই মধ্যে ঢুকে যাক। এই লজ্জা সে রাখবে কোথায়? আয়ান চাদর সরাতে গেলে আয়েশা তা আরো শক্ত করে আঁকড়ে ধরে। আয়েশার এরকম অবস্থা দেখে আয়ান ছোট কামড়ে হাসে। মেয়েটাকে আরো লজ্জা ফেললে দিতে মন চাইছে, তাই আয়েশার কানের কাছে ফিসফিস করে বলল, আর কিসের লজ্জা, কিসের লুকোচুরি? কাল রাতে আমি তো তোমার সব দেখে। আর কিছু বলার আগে আয়েশা আয়নের মুখ চেপে ধরে, নিজের কপাল আয়নের কপালের সাথে ঠেকিয়ে মিনমিনি স্বরে বলে, দোহাই লাগে আপনার, আর কিচ্ছু বলবেন না, না হলে আমি লজ্জায় মরে যাব।
আয়ান মুখ টিপে হাসে, চাদর সমেত আয়শাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। প্রয়োজনীয় জিনিস আর তাওয়াল দিয়ে বেরিয়ে আসে। 35 মিনিট পর আয়শা চুল মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুমের আয়নায়। নিজের গলা আর বুকের দিকে তাকাতে শরীরের সমস্ত লোম সজাগ হয়ে যায়। ছোট ব্রেকফাস্ট টেবিলে আয়ান বসে আছে। টেবিলে রাখা এক গ্লাস দুধ, অমলেট, ব্রেড আর ভেজিটেবল স্যালাড। আয়শাকে আসতে দেখে উঠে দাঁড়ালো। আয়শাকে চেয়ারে বসিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো আর বলল, টেবিলের সমস্ত খাওয়া শেষ করবে। আয়শা যেন আকাশ থেকে পড়লো। কি বলে এই লোক? এই খাবার তার 2 বেলার? আয়শা বেবি ফেস বানিয়ে আয়নের দিকে তাকায়, কিন্তু আয়ন মাথা এদিক সেদিক নাড়িয়ে বলে, না, এই ফেস দেখে কোনো কাজ হবে না, খেতে তো তোমাকে হবেই। তুমি যে কত দুর্বল তা আমি কাল রাতেই দেখেছি। যাই হোক, এখন থেকে বেশি বেশি করে খেতে হবে, না হলে পরে বেবি হলে সমস্যা হবে। আয়শা আর নিতে পারছে না, লজ্জার বশে উঠে দাঁড়িয়ে আয়নের কাঁধে সজোরে এক কামড় বসিয়ে দেয়। আয়ন চোখ মুখ শক্ত করে সহ্য করে। আয়শা সরে আসতে আয়ান কাঁধ থেকে টি শার্টটা সরিয়ে দেখে দাঁতের দাগ বসে গেছে। তা দেখেই আয়শা মাথা নিচু করে নেয়। তখন না বুঝে করলো এখন খারাপ লাগছে। আয়ান আয়শার মনের কথা বুঝতে পেরে হেসে বলল, ইস, আমি ভুলছিলাম, তুমি তো অনেক স্ট্রং। তাহলে চলো আবার শুরু করি প্রেম প্রেম খেলা। আয়নের এরকম লাগাম ছাড়া কথায় আয়শা আয়নের বুকে তার ছোট হাত দিয়ে কিল ঘুষি মারতেই থাকে। আয়ান জোরে হেসে দেয়, তৎপর আয়শাকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। নিজের মুখের উপর কারোর ফুদার আভাস পেয়ে ফারিয়া ফ্রিকুচকে চোখ খোলে। তাকিয়ে দেখে রেজন হাতের ওপর ভর দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার খালি শরীরে নখের আঁচড় ও বাইটের দাগ। ফারিয়া চোখের সামনে বেঁচে উঠতে নিজেকে চাদরের মধ্যে লুকিয়ে ফেলে। লজ্জায় মুখ দেখানোই যাবে না। রেজওয়ান ফারিয়ার চাদরের ভেতরে লুকে যাওয়ার কারণ কিছুটা আঁচ করতে পেরে সেও চাদরের মধ্যেই ঢুকে যায় আর ফারিয়ার দুহাত বিছানায় চেপে ধরে। এখন মুখ লুকিয়ে কি লাভ? এইসব করার সময় মনে ছিল না? ফারিয়া ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলা, আমি কি ইচ্ছে করে করেছি? তাহলে রিজওয়ান প্লিজ। ফারিয়ার চোখ বন্ধ করে নেয়। ছেলেটা তাকে লজ্জায় ফেলতে চেষ্টা করছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে সে। রেজন হুট করে ফারিয়াকে কোলে তুলে নিল। ফারিয়ার পরনে কাল রাতের রেজনের টি শার্ট। ফারিয়া প্রথমে ভরকে গেলেও পর মুহূর্তে রেজনের গলা জড়িয়ে ধরে। রেজন ফারিয়াকে সিঁড়ি বেয়ে নিচে নিয়ে যায়। তারপর ড্রয়িং রুমে স্লাইডিং দরজা খুলে ফারিয়াকে কোলে নিয়ে সুইমিং পুলে নেমে পড়ে। ফারিয়া ভয়ে রেজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সাঁতার পারে না সে, ছোটবেলায় একবার পানিতে ডুবে গিয়েছিল। তারপর থেকে সেই পুকুর, সুইমিং পুল এইসব থেকে দূরে থাকে। রিজওয়ান কি করছো? তুমি জানো আমার ভয় করে। রেজন ফারিয়াকে নামিয়ে তার কোমর জড়িয়ে ধরে আর আশ্বাস দিয়ে বলে, আমি আছি তো, রিল্যাক্স, লম্বা প্রশ্বাস টানো আর আমায় জড়িয়ে ধরো। ফারিয়া তাই করে। রেজনের ফারিয়ার ঠোঁটের সাথে ঠোঁট মিলায়, কিস করা অবস্থায় ডুব দেয়। কিছু সেকেন্ড পর তারা উপরে উঠে আসে। ফারিয়া রেজনের বুকে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এইভাবেই তারা দুজনই গোসল শেষ করে। হাউ রোম্যান্টিক। ফারিয়া আর রেজনের একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে, চুল মুছছে আয়নার সামনে দাঁড়িয়ে। টি শার্ট বড় হওয়ার কারণে এক কাঁধ থেকে খসে পড়ছে। রেজন ফারিয়ার এই ঘায়েল রূপ দেখে শুকনো ঠোক গিলতে লাগলো। এই অসময়ে সে কিছু করতে চায় না, কিন্তু নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়েছে। রেজন ফারিয়ার পেট জড়িয়ে ধরে কাঁধে ঠোঁট ছোঁয়াতেই থাকে। ফারিয়া কেঁপে উঠল, চোখ বন্ধ করে রেজনের ছোঁয়া অনুভব করতে লাগলো। এরই মাঝে ফারিয়ার ফোন বেজে ওঠে। রেজওয়ানকে ছাড়াতে চেয়েও পারে না, তাই ওভাবেই ফোন রিসিভ করে আসিল ফোন করেছে। হ্যালো ভাবি। আরে তোমরা কখন আসবে? মনে আছে তো আজ আমাদের সবার একসাথে লাঞ্চ করার কথা হোটেলে? ফারিয়া বলবে কি তার ভাষা গলায় মাঝে জড়িয়ে পড়েছে। রেজওয়ানের ঠোঁটের ছোঁয়া ফারিয়াকে দিশেহারা করে দিচ্ছে। কিছু বলবে সেই ভাষাও খুঁজে পাচ্ছে না। ফারিয়া কান থেকে
ফোনটা একটু দূরে সরিয়ে রেজওয়ানের উদ্দেশ্যে বলল। না, রিজওয়ান প্লিজ ছাড়ো। রেজওয়ানের কানে কোনো কথাই জানে, সে তো নিজের কাজে ব্যস্ত। ফারিয়াতে মেতে আছে সে। ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে, কানে আবারও ফোন ধরে আর শুকনো ঠোক গিলে বলে, মানে ভাবি, হ্যাঁ মনে আছে। ফারিয়া তোমার কি হয়েছে? ঠিক আছো তো? কাঁপছে কেন আওয়াজ? ফারিয়া কুনোই দিয়ে রেজওয়ানের পেটে আঘাত করতে রেজওয়ান জোরে একটা কামড় বসিয়ে দেয় ফারিয়ার কাঁধে। ফারিয়া চোখ বন্ধ করে আহ বলে উঠে। রেজওয়ান ফারিয়াকে একইভাবে জড়িয়ে ফোনটা নিজের হাতে নিয়ে কানে ধরে। হ্যালো বনু। ভাইজান, ফারিয়া ওইভাবে চিৎকার করলো কেন? আরে কিছু না। আচ্ছা বনু, আমরা ঠিক সময় পৌঁছে যাব, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখছি, আল্লাহ হাফেজ। আসির ফোন কেটে দিতে রেজওয়ান ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে আছে। রেজওয়ান টেডি হাসি দিয়ে ফারিয়ার গালে করে বলে, বাকিটা রাতে বোঝাবো।